আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি কবি, তিনি টিভি উপস্থাপক, তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক, তিনি রেজাউদ্দিন স্টালিন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া, অনেকগুলো পরিচয়, এই পরিচয়গুলো অর্জন করতে অনেক সময় লাগে, মানুষের একটা জীবন চলে যায়। কিন্তু একটা সময় ছিল যখন কোনো পরিচয় ছিল না আপনার, আপনি অমুকের সন্তান, এটাই পরিচয় ছিল। ছোটবেলার কথা বলছি, আপনার বাবা মা দুজনই শিক্ষক, ওই সময়টা থেকে একটু আসবো। ছোটবেলাটা ছোটবেলা থেকেই পরিচয়ের অভাব খুব একটা আমার হয়নি। তার প্রধান কারণ আমি খুব ছোটবেলা থেকেই মানে আমার যে পেরিফেরি ছিল এর মধ্যে কি অজ্ঞাত কারণে জানি না, আমি ক্লাস মনিটর নিযুক্ত হতাম। আচ্ছা, তো ক্লাস মনিটর কিন্তু ওই ক্লাসের মধ্যে আমি বেশ মাতব্বর গোছের থাকতাম। তো ক্লাস মনিটরের হওয়ার সুবাদে আমাকে টিফিন 2টা বক্স দিত, কেন আমি সবাইকে বাঁটতাম। এটা একটা। আর একটা হলো আমি ফুটবল খেলতাম, ইন্টার স্কুল খেলতাম, সেক্ষেত্রে মানুষ আমাকে চিনত। এর মধ্যে আমি কবিতাও লিখতাম, সেটাও 2-1টা কাগজে ছাপাতো, স্থানীয় কাগজে। সুতরাং পরিচয়ের ঘাটতি খুব একটা হতো না, মানে ওই আমার বন্ধু বান্ধবের মধ্যে চিনত। ধীরে ধীরে সে চেনার পরিধি অনেক বেড়েছে, কাজের পরিধি বেড়েছে। মানে ছোটবেলা থেকে আমার ন্যাক ছিল মানে সাহিত্য সংস্কৃতির দিকে। আমি ফুটবল খেলতাম, আমি মানে কিন্তু ফুটবল খেললে অনেক আঘাতপ্রাপ্ত হতে হতো। আমার মা এটা পছন্দ করতো না। মা বলতো না, আমি তোমার পাটা, একবার আমার পায়ে খুব আঘাত পেলাম, তারপর থেকে ফুটবল খেলা বন্ধ। ভাইয়া, এই যে আপনার কবিতা ছাপা হতো তখন বললেন, আমরা জেনেছি শপথ সম্ভবত আপনার প্রথম কবিতা শপথ ছাপা একটা হওয়া। প্রথম কবিতা। মানে আমি তো খুবই ওই ফুটবল খেলতাম, চঞ্চল ছিলাম। তো আমার মা একটা কাগজে কাজ করতেন, তখনই শতদল নামে একটা কাগজের সহকারী সম্পাদক ছিলেন। সম্পাদক ছিল আয়শা সর্দার, নির্বাহী সম্পাদক ছিল মশিউল আজম। 1969 সালে ওই কাগজটা, তখন আমার মা বললো যে তুমি একটা ছড়া লেখো, একটা লেখা দাও। মানে আমার মা চাচা আমি ইংরেজ থাকি অন্য জায়গায় আর কি, দুষ্টামি না করে। তো আমি একটা ছড়া লিখলাম, অনেক ছড়া পড়ে তা ছন্দবোধ তৈরি হলো। তারপরে অনেক চিন্তা করতে লাগলাম। একদিন হঠাৎ আমি লিখলাম, লাস্টের ওই লেখার 4টা লাইন আমার মনে আছে। পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান, আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেব প্রাণ। আচ্ছা, এই যে এটা তখন থেকে দেশপ্রেম আমার মধ্যে কাজ করতো। এবং তখন স্বাধীনতা সংগ্রাম সন্নিকটে আমি ক্লাস 5-এর উঠেছি, ক্লাস 5-এর ছাত্র আমি। তখন আমার মনে হতো কবে যে দেশ স্বাধীন হবে, কবে যে পাঞ্জাবিরা যাবে। মানে এটা ভয়ঙ্কর আকাঙ্ক্ষা, মানে বিজয়ের, মুক্তির আকাঙ্ক্ষা কাজ করতো। এইটা আমি বুঝতাম এবং আমার বয়সের ছেলেমেয়েরা এটা নিয়ে ভাবতোই না। কিন্তু আমার মধ্যে কিন্তু প্রবল মানে এই মুক্তির আকাঙ্ক্ষা কাজ করতো, এটা আমি বুঝতে পারতাম। এখন বুঝি যে আমার সহপাঠী যারা, আমার খেলার সাথীরা, ওরা স্বাধীনতা নিয়ে, যুদ্ধ নিয়ে, মুক্তি নিয়ে কিছুই ভাবতো না। যদি মুখ পরিচিতির কথা বলি, কারণ একজন কবিকে মানুষ সারা জীবনে হয়তো দেখেন না, কিন্তু আপনাকে চেনেন, সেখানে একটা বড় বিষয় আছে। আপনার নামের সঙ্গে যারা পরিচিত তারা তো পরিচিত আপনার কবিতার মাধ্যমে, কিন্তু মুখটা যে চিনেছে সেটা আপনার উপস্থাপনার কারণে। একটা বড় অংশ, এমনকি এখনো আপনি উপস্থাপনা করছেন অনেকগুলো অনুষ্ঠানে একই সঙ্গে। উপস্থাপনার শুরুটা কখন থেকে কিভাবে? উপস্থাপনাটা আমি শুরু করলাম 1976-77 সালের দিকে। আমি তো বিতর্ক করতাম এবং বিতর্ক করার জন্য বাংলাদেশ টেলিভিশনে কয়েকবার এসেছি, যশোর থেকে। একবার হেরে গেলাম, আরেকবার শ্রেষ্ঠ বক্তা হলাম। তা জিততে পারেনি কোনোদিন আমাদের দল, কিন্তু শ্রেষ্ঠ বক্তা একবার হলাম। আলী ইমাম ছিল প্রডিউসার। টেলিভিশনে দেখার পরে দেখলাম যে সবাই খুব দেখে এবং ওই বিতর্ক প্রতিযোগিতা সবাই দেখছে। যশোরে গেলে খুব দাম টাম দিল। আমি চিন্তা করলাম এই মিডিয়া তো ছাড়া যাবে, এই দাম পেতেই হবে। তো রেডিওতেও যাওয়া শুরু করলাম, ওই খুলনা টুলনা ঢাকা টাকা এসব। তো আমি চিন্তা করলাম যে উপস্থাপনা করলে কেমন হয়। অনুষ্ঠান দেখতাম তো টেলিভিশনে। তো আমি তখন টেলিভিশনে চিঠি লিখলাম যে আমি উপস্থাপনা করতে চাই। তো খালেদা ফাহমি তখন মনে হয় ছিলেন ওখানে, সম্ভবত উপমহাপরিচালক প্রোগ্রাম। উনি একটা
ভালো উত্তর দিলেন দীর্ঘ, আমার জীবনে কি কি করতে হবে টেলিভিশনে ঢুকতে গেলে, তো পড়ে মুখস্থ করে ফেলালাম। ভালো কথা। তারপর আমি যখন ঢাকায় এলাম, আসার পরে আমি আবৃত্তি চর্চা করতাম, সুতরাং আবৃত্তি করতে পারতাম। ঢাকা আসার পরে আমি রাহাত খানরে বললাম যে গুরু, আমি তো, আমার সঙ্গে রাহাত খানের ভালো সম্পর্ক ছিল, আল মুজাহিদি সাহেব তিনি ইন্তেকাল করেছেন, এবং আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তিনি তার আমার যত কিছু মানে অর্জন, তার পেছনে তার অনেক অবদান আছে, এবং তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। তো এবং রাহাত খানও আমাকে, এই দুইজন মানুষের প্রতি আমার ঋণের কোনো শেষ নেই। তো রাহাত খান আমাকে বললো, তুমি টেলিভিশনে যাও, আমি আতিকুল হক চৌধুরীকে বলে দিচ্ছি। তো আতিকুল হক চৌধুরীকে উনি বলে দিলেন। আতিকুল হক চৌধুরী বললো, তুমি কবিতা আবৃত্তি করে শোনাও। আমি 2-3টা শোনালাম, বললো খুব ভালো, তুমি যাও। তখন এই আমাদের এখন যিনি ডিজি মাহবুবার কাছে পাঠিয়ে দিল। মাহবুব ভাই আমাকে বললো, তোমাকে কবিতা পড়তে হবে, অমুক দিন আসো। আমি আসলাম, আমি আগেই কবিতা দিয়ে দিল, তো পড়লাম কবিতা। তো কবিতা পড়ে আমি এবার যশোর চলে গেলাম। আচ্ছা, রিয়াকশন কি অবস্থা! যশোর একটু ঘুরলাম টুরলাম, সবাই বললো তোকে টেলিভিশনে দেখলাম, তখন তো শুধু বিটিভি, যা দেখায় তাই মনে দেখে। ভালো কথা। তো সেটা তো খুব মানে একটা ভাবটাব নিয়ে ঘুরলাম কয়েকদিন। তো আবার ইত্তেফাকে কবিতা ছাপ হইলো, যশোর চলে গেলাম। মানে রিয়াকশনটা যশোর থেকে নিতে চান, কেন যে এরকম হয়তো জানি না, কিন্তু নিজের ওই জন্মস্থানের প্রতি একটা আলাদাই, ওরাই আমাকে ভালো জানলেই মনে হয় আমি বড়, এরকম একটা ভাব ভিতরে আসলো। তারপরে আস্তে আস্তে ঢাকায় আমি মানে মানে স্থতধী হচ্ছি, আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে ঢাকায়। আমার বই বেরোলো 1986 সালে, ফিরিনি অবাধ্য আমি। ওটা বের করলো আহমদ মাজহার। বইটা বেরোনোর পরে বেশ সাড়া পড়লো, এবং বইটা কিনলো তখন মোহাম্মদ রফিক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মোহন রায়হান, এরা সব আমার বই কিনলো। আমার অনেক বড় কবিরা আমার বই কিনলো, কিনে, এবং তারা খুব ভালো রিয়াকশন দিল। বলল, মোহাম্মদ রফিক বলল যে ও তো জাত কবি অনেক, এবং এই বইটার কথা এখনো সবাই বলে, ফিরিনি অবাধ্য আমি, নামটাও খুব ক্যাচ। তো আমি ভাবলাম যে তাহলে আমার কবি হওয়া হবে, মানে পেছনে ফিরে তাকানো যাবে না। তো দ্বিতীয় বই বেরোলো ভেঙে আনো ভেতরে অন্তরে, তৃতীয় বই বেরোলো সেই সব ছদ্মবেশ, তারপরে বললো আশ্চর্য আয়নাগুলো, বেরোতেই থাকলো বই। কবিতাও ছাপা হচ্ছে ধুমধুমার, দেশ পত্রিকায় ছাপা হচ্ছে কবিতা, জিজ্ঞাসায় ছাপা হচ্ছে, সানন্দতে ছাপা হচ্ছে, তা মনোরমায় ছাপা হচ্ছে, ভারতের সব বড় বড় কাগজে ছাপা হচ্ছে, টেলিগ্রাফে ছাপা হচ্ছে, দা হিন্দুতে ছাপা হচ্ছে। তুল গেলাম কাণ্ড। তা আমি প্রতিক্ষণে ছাপা হচ্ছে ভারতে। তো আমি এখনো মানে কলকাতায় কিংবা ধরেন এখানে গেলে আমাকে যথেষ্ট সমাদর করে, বাই নেমে চেনে। সেখানে তো মুখ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু নেমে কিন্তু আমাকে চেনে। তো আপনি যেটা বলছিলেন যে মুখ পরিচিতি, একজন কবির কবিতা যদি পৌঁছে যায় তাহলে মুখ কল্পনা করে নেয় পাঠক। সেটাই। আপনার যে বই বের হতেই থাকলো, কিন্তু এই বইয়ের প্রকাশের যে শুরুটা, সেই শুরুটা আমাদের দেশের কবিদের ক্ষেত্রে খুব সুখকর হয় না। প্রথম বই প্রকাশের আগের অভিজ্ঞতাটা জানবো একটু। প্রথম বই প্রকাশের পরে কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই। প্রথম বই প্রকাশকের কাছে আমার ধর্ণা দিতে হয় নাই। আচ্ছা, আমার বই তারা নেয় এবং নিয়ে বিক্রি হয়। প্রথম বই আমি বই নেওয়ার আগে সম্মানই নিইনি, মানে অ্যাডভান্স রয়্যালিটি নিইনি। এখন কিন্তু তখন আমার রয়্যালিটি দিত না, কিন্তু বই বের করে ফেলতো। আচ্ছা, যেরকম আমার প্রথম বই বের করলো আহমদ মাজহার, আমি কোনো টাকা দিই নাই। তারপরে দ্বিতীয় বই বেরোলো, সেটা বাংলা একাডেমির উবায়দ ভাই করলো, উবায়দুল ইসলাম, উনি মারা গেছেন, উনি করলেন আরেকটা প্রকাশনী থেকে, ওকে আমার কোনো টাকা দিতে হয় না। তারপরে তো আর টাকা দিতে হয় না কোনো। প্রথম বই বেরোলো এটা, এবং আমাদের যে প্রথম বই বেরোছিল আমরা 5 জন যশোরে একসাথে লেখালেখি করতাম। সেটা যশোর থেকে ডিসি অফিস থেকে বের করে দিয়েছিল। প্রথম বাংলাদেশের কোনো ফটো কম্পোজ কবিতার বই বেরোলো, অসাধারণ। এবং কবি আজিজুল্লাহ একটা ভূমিকা লিখলেন। আমাদের মানে যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, তিনি ফান্ডিং করেছিলেন। এটা বেরোচ্ছিল নিপুণ থেকে, তখন আমাদের যে মোস্তফা জব্বার সাহেব ছিলেন, উনি এই বইটা বের করেছিলেন তার প্রেস থেকে, টাকাটা দিয়েছিল আমাদের যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এবং এই বইটা বেরোনোর ক্ষেত্রে, এই বইটা বেরোনোর পরও বেশ সাড়া, অনেকে পড়লো বইটাই, বললো স্ট্যালিনের কবিতা খুব বলে। আমার কবিতার নাম দিয়ে বইটার শিরোনাম ছিল পূর্ণপ্রাণ যাব। আমার একটা কবিতা আছে পূর্ণপ্রাণ যাব, আজকে এখানে শোনাতে পারে যদি আপনি শুনতে চান। তো এই বইটা বেরোলো, তারপরে বই বেরোলো, এখন তো প্রায় বই 100
তো এখন বইয়ের রয়্যালিটি নিয়ে বই দিই। যে ভাইয়া, কিন্তু একজন কবি শুধু কবিতা লেখেন সেটা আমরা জানি, কিন্তু আপনি উপন্যাসও লিখেছেন। একটা উপন্যাস সম্পর্কে লিখেছি জানবো। ভাই। উপন্যাস আমি অনেক লিখতে চাই, কিন্তু আমার সময়ের প্রচণ্ড অভাব। এত ব্যস্ত থাকতে হয় যে এত সময় দিতে হয় উপন্যাস লিখতে গেলে। কবিতা তো আমি মনের মধ্যে লিখে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু উপন্যাস তার মনের মধ্যে পুরোটা লেখা যায় না। মনের মধ্যে, ফোনের মধ্যে সবই লেখা যায়। কবিতা কবিতা আমি মানে ভেতরে আসলে ওটা ভেতরে আস্তে আস্তে লেখা হতে থাকে, পরে আমি লিখলাম, কাটাছেঁড়া করলাম। কিন্তু যদিও কবিতা লেখা খুব কঠিন, একটা বড় ভালো কবিতা, অমর সৃষ্টি, সেটা তো চারটিখানি কথা না। উপন্যাস লেখা কঠিন, মানে শ্রম সাধ্য আর কি, এছাড়া আর কোনো সমস্যা নেই। কিন্তু আমি অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা প্রথম যে উপন্যাস 3000 কপি ছেপেছিল, 3000-এই শেষ। আচ্ছা, উপন্যাস একটা কপি আমার কাছে আছে এখনো, ছোট একদম। পড়তে আপনার হয়তো 1 ঘন্টা লাগবে না, 40 মিনিট। ভাইয়া, কিন্তু একজন কবি জগৎ সংসার সম্পর্কে তেমন কোনো খোঁজ খবর রাখবেন না, তিনি শুধু কবিতা লিখবেন, এভাবে আমরা জেনে এসেছি। কবিদের নাকি বিয়েও হয় না এইসব কারণে, উদাসীনতার কারণে। কিন্তু আমি যে কবির সামনে বসে আছি, তিনি এত বড় একটা দায়িত্ব পালন করেন। একবার অবশ্য বলেছি আপনার বর্তমান পরিচয়ে এটার কথা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক আপনি। এত বড় দায়িত্ব কিভাবে সম্ভব লেখালেখির পাশাপাশি? দেখেন, আমার যারা পূর্বসূরি ছিলেন তাদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল, তিনি কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তিনি কবি, গীতিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখালেখি করতেন, বক্তৃতা করতেন। আমার মতো এত ব্যস্ত সময় কাটাতেন না, কিন্তু তারা কিন্তু ছিলেন। এবং আমাদের আল মাহমুদ শিল্পকলার পরিচালক ছিলেন। আপনি জানেন, আমাদের মন্ত্রীদের মধ্যে আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি খুব ব্যস্ত মানুষ ছিলেন, কিন্তু অসাধারণ কবিতা লিখেছেন। আমি কিংবদন্তির কথা বলছি। সুতরাং পৃথিবীতে সব দেশেই কবিরা যখন কোনো দায়িত্ব পালন করে, সততার সঙ্গে করে। আমাদের সেনেগালের প্রেসিডেন্ট ছিলেন লিওপোল্ড সেদর সেঙ্ঘর। সেনেগালের প্রেসিডেন্ট ছিল, খুব বড় কবি, নোবেল পুরস্কারও তার নাম কয়েকবার গেছে। মানে পৃথিবীর অনেক বড় কবিরা বড় বড় দায়িত্ব। এবং পাবলো নেরুদা তো ইয়ে ছিল, আপনার শ্রীলঙ্কা অথবা নেপালের অ্যাম্বাসেডর ছিল। তারপরে অক্টোভিও পাজ, তিনি অনেক বড় দায়িত্ব পালন করেছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন। মানে কবিরা যখনই যেখানে কাজ করেছে সিনসিয়ারলি করেছে। আর কবিদের একটা প্রজ্ঞা থাকে, দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, নান্দনিক। শিল্পকলা একাডেমিতে আমি যোগদান করার পরে এখানে যে আয়োজনগুলো আমি করেছি, যেসব প্রকাশনা কিংবা সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা দেওয়ার চেষ্টা করেছি, ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি গণমুখী সংস্কৃতি বিকাশের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই গভর্নমেন্টের 180 দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার আমি প্রায় 70% আমি করে ফেলেছি অনুষ্ঠান করে, এবং সামনে করছি। এই যে নজরুল বর্ষ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, নজরুল বর্ষে যে আমরা ক্যালেন্ডার করছি, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী যে কাজ সেটা আমরা শুরু করব, সেজন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এবং শিল্পকলা একাডেমির যে 9টি বিভাগ, একটা প্রশাসন আর 8টি অন্য বিভাগ, এই বিভাগগুলোকে আরও স্ট্রেনথেন করা, শক্তিশালী করা, এদের কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করে প্রতিটি কাজ সঠিকভাবে পরিচালনা করা, এই কাজগুলো আমি করছি। যদিও খুব কঠিন, এবং আমাদের দেশের রাজনৈতিক প্রভাব থাকে সব জায়গাতেই, সেই রাজনৈতিক প্রভাবগুলোকে কাটিয়ে আপনার সৃজনশীল কাজ সামনে এগিয়ে নেওয়া, সেটা কঠিন। এবং পাশাপাশি এটা আমলাতান্ত্রিক যে চাপ, সেগুলো কিন্তু আছে। খুব সহজে যে আপনি একটা কাজ করে ফেলতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, তা কিন্তু হবে না। এখানে একটা সম্মিলিত প্রয়াস, তো অনেকগুলো মানুষের মতামত একসাথে করে ঐকমত্যে পৌঁছানো, সেটা কঠিন। এবং ঐকমত্যে পৌঁছিয়ে আমাকে কাজটা করতে হয়। আমরা আপনার কথা শুনছি, আরও কথা শুনবো। তবে তার আগে একটা প্রসঙ্গ, আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করে, সেটা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানকার ছেলেমেয়েরা খুব সহজে বই পায় না পাঠ্য বইয়ের বাইরে, সেখানে তারা বই পৌঁছে দেন স্কুলে স্কুলে বই মেলা করার মধ্য দিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই কাজটা তো খুবই জরুরি আমাদের সমাজের, একটা নলেজ বেস সোসাইটি, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। সে ইবুক হোক অথবা হার্ড কপি হোক। আমাদের দেশের লোক আসলে বই পড়তে চায় না। বই পাঠাভ্যাসটা গড়ে তুলতে হবে, এটা দায়িত্ব হলো পরিবারের। বাবা মা সন্তানের হাতে বই তুলে দেবে, তুমি এই বইটা পড়ো। মানবিক করে তোলার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। ভাইয়া, আপনার প্রসঙ্গে আবার ফিরে যাই। আপনার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় হয়তো আপনাকে যদি দিতে বলা হয় আপনি খুব বেশি দেবেন না, কিন্তু আমি সেটা নিয়ে কথা বলবো। আমরা বিটিভিতে আপনার নাটক প্রচার হতে দেখেছি, আপনার লেখা নাটক। নাট্যকার পরিচয়টা আপনার অনেকগুলো পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে, তবু একটু জানবো, কারণ
নাটক লেখা কিন্তু কবিতার বাইরের একটা চর্চা, অনেকটা উপন্যাস চর্চার মতো। এই নাটকটা আমি লিখেছিলাম আমাদের জুলাই আন্দোলন নিয়ে। তো নাটক এক রাত্রি বসে লিখে দিলাম এবং আমি একজনকে বললাম তুমি নাট্যরূপ দিয়ে দাও। তো নাট্যরূপ দিয়ে দিল, টেলিভিশনে দিলাম, ওটা দেখানো হলো। তো অনেক ভিউ হয়েছে নাটকটার, একটা রিয়েলিস্টিক ব্যাপার ছিল। তো আমি চিন্তা করছি কিছু কাব্য নাটক লিখবো এর মধ্যে। তার মানে এই যে পরিচয়টা, এই পরিচয়টাকে আরেকটু সামনে আনা আসলে দরকার। আমি তো আরো গল্প লিখতে চাই, আমি সময়ের অভাবে কিছুই করতে পারছি না। আর আমি একটু আড্ডাবাজ মানুষ, বাসায় থাকতে ইচ্ছে করে না আমার একেবারে। মানে 10টা 12 11টা বাজলে মনে বেরিয়ে যায় বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা, সেটা পড়ার টেবিলে। হ্যাঁ, এইটা রাতে আমি পড়ি আর গাড়ির মধ্যে পড়ি, হ্যাঁ, কিংবা কোথাও গিয়ে বসে পড়লাম, কিন্তু বাসায় থাকতে ইচ্ছে করে না বেশিক্ষণ। এখানে আরেকটা প্রশ্ন, তবে হ্যাঁ, করোনার সময় বেরোতে পারতাম না, তো ওই সময় খুব কাজ হতো। কিন্তু ভাইয়া এখানে আরেকটা প্রশ্ন, একজন কবি যত মানুষ দেখবেন, মানুষের সঙ্গে মিশবেন, তার লেখার উপাদান পাবেন, সেটা শুধু কবি না, লেখালেখির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, এই যে দায়িত্বের সুবাদে আপনাকে প্রতিদিন এত মানুষের মুখোমুখি হতে হয়, সেখানে লেখার আলাদা কোনো উপকরণ আসছে কিনা? না, এটা খুবই তো দাপ্তরিক। তো এর মধ্যেও যখন কোনো মানে কষ্টে আছে এমন কোনো মানুষ যখন আসে, সে তার কথাগুলো বলতে চায়, মনোযোগ দিয়ে শুনি, চেষ্টা করি সমাধান করার। এসব তো হৃদয় দাগ কাটে। হয় কি, অনেক জমা হওয়া বেদনা কখন একসাথে বিস্ফোরিত হবে এবং বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নতসরই শিখর হিমাদ্রির মতো লেখা বেরোবে। কিংবা মানে এরকম জাগো অনশন বন্ধু ওঠরে যত জগতে লাঞ্ছিত ভাগ্য হতো, এসব লেখার মতো লেখা বেরিয়ে আসবে। রবীন্দ্রনাথের প্রশ্নের মতো কবিতা, কিংবা জীবনানন্দ দাশের বনলতা সেনের মতো অনেক বেদনার বিস্ফোরণ। কখন হবে জানি না, এগুলো থেকে কখন যে হবে তাও আমি জানি না। ভাইয়া একটা বিষয় আমরা খেয়াল করি যে আপনার সমসাময়িক যারা লেখালেখি করেন কিংবা কবিতা লেখেন, বিশেষ করে আপনি যেটা শুরুতে বলছিলেন যে আপনার লেখা ছাপা হতো, অনেকে হিংসা করতো বা লেখা কিছু সমালোচনা চলছে, কিন্তু আমার ধারণা আপনার সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা আপনার এখনো ছাপা হয়। এখনো ছাপা হওয়া কবিতার সংখ্যা বেশি, বইয়ের সংখ্যা বেশি, এই বিষয়টাকে মেনটেন করাটাও কিন্তু কঠিন। যে আমি এখন জানি না আমার বই কোথায় কোনটা আছে, এটা বের করে যেটা সমগ্র করবে সেটাও করতে পারছে না, কিন্তু আমি জানি না কত টাফ হয়েছে। আচ্ছা, এখন কাজের কথা তো হলো। তবে আমার প্রবন্ধগুলো, আমি কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে একটা বই লিখেছি, রবীন্দ্রনাথের টোটাল একটা বই নিয়ে, রবীন্দ্রনাথের আরোগ্য বইটাকে নিয়ে আমি টোটাল রবীন্দ্রনাথকে ধরার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ আরোগ্য এটা বের করেছে কবি প্রকাশনী, বইটা কিন্তু ভালো। আরেকটা প্রবন্ধের বই আছে নজরুলের আত্মনৈরাত্য, নজরুল, এবং দুইটা আমার ইচ্ছা আছে আমার জীবনানন্দ দাশকে নিয়ে একটা বই লেখার। আর আমার অনেকগুলো প্রবন্ধের বই আছে। ভাই কাজের কথা তো হলো, আর অনেকক্ষণ বলা যাবে, কারণ প্রচণ্ড ব্যস্ত মানুষ আপনি, কিন্তু দিন শেষে যে সংসারে ফিরতে হয়, সে পরিবারের খবরটা একটু জানবো, কারা কারা আছেন? আমার সন্তান, আমার একটা মেয়ে আছে, ওর নাম তানজিলা রেজা। ও এমএস করেছিল নর্থ সাউথ থেকে, ও তারপর সে ইংল্যান্ডে যায়, ইংল্যান্ডে কিংস্টন ইউনিভার্সিটি থেকে সেখানেও সে এমএস করছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এমবিএ করেছে আর কি। হ্যাঁ, তো ওখানে সে চাকরি করে, বিবাহিত, তার হাজব্যান্ড হচ্ছে ব্যারিস্টার, তারা ইংল্যান্ডে থাকে। আর আমার ওয়াইফ এখানে থাকেন, তিনি চাকরি করতেন, সম্প্রতি রিটায়ারমেন্টে গেছেন। তো সংসারে সব কিছুই আমাকেই করতে হয়। আমি একেবারে লবণ থেকে চুন, চুন থেকে পান, পান থেকে চাল, চাল থেকে ডাল, ওই যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতে হয়, মুক্তি নাই। হ্যাঁ, আর আমি ওরকম উদাসীন কবি না। আর আমি 80 দশকে যেটা করেছিলাম, সব কবিরা একটা করে ঝোলা ঘাড়ে নিয়ে ঘুরতো, ঝোলাটা ফেলে দিয়েছিলাম আমি। ঝোলা নিয়ে ঘোরা কবি আমি না। আমি তখন বলেছিলাম যে কবি আমি হতে চাই, কবি সাজতে চাই না। আমাকে দেখে কেউ বলুক যে আমি কবিতা না, আমার কবিতা দেখে বলুক সে কবি, আমার বেশভূষা দেখে নয়। হ্যাঁ ভাইয়া, কবিতার বইয়ের কথা হলো, কবিতা লেখার পেছনের গল্প নিয়ে কথা হলো, কিন্তু কবিতা শোনা হলো না আসলে সেইভাবে। একটু একটা কবিতা বলি না, শুনতে চাই। ছোটবেলায় বলতাম যে একটা কবিতা বলবো, হ্যাঁ, এখন একটা কবিতা বলে দিই। জি। আমি যে কবিতাটার কথা বলেছিলাম যে আমার ফিরিনি অবাধ্য আমি, ওই বইয়ের মধ্যে এই কবিতাটা আছে, প্রথম বই। পূর্ণ প্রাণ যাব, সারা রাত বৃক্ষ হননের শব্দ, বনস্থলী ভূমিশয্যা নেয়, আমার সুপ্রিয় সেই সব পবিত্র গাছেরা, যাদের আমি ভালোবেসে ছুঁয়েছি কতবার,
তাদের আর্তনাদ শুনে সারা রাত আমাকে কাঁদতে হলো বধ্যভূমি। এখন বুকের গভীর থেকে প্রতিদিন এ দৃশ্য উঠে আসে স্বপ্নের ভেতর, কুঠারের কঠিন হৃদয় সেই নগ্ন হন্তারক। আমার সমস্ত শরীর সারা রাত নুনের আরোকে ডুবে থাকে। কপালের দুপাশ বেয়ে যন্ত্রণার স্রোত নামে ঘাড়ের নদীতে। প্রতিদিন স্বপ্নে সারা রাত এইভাবে অবিরাম অশ্রু নিঃসরণ। আমি হাঁটু মুড়ে বসি, দুহাতে মুখ চেপে কাঁদি। আমি জানি একদিন বৃক্ষের জন্যে সবাইকে কাঁদতে হবে। আমার চারপাশে বিষণ্ণ ধ্বংসস্তূপ, রূপলি মাছের সমাধি, নিহত বৃক্ষের সব বুঝতে পারি। জীবনের সব তৃষ্ণা একাগ্র হলে বুকের মাটিতে অঙ্কুর উদ্গমের ব্যথা জন্ম নেয়। তারপর একদিন বৃষ্টিধারায় স্নাত বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র, পত্রালীর তরণী ভাসে সবুজ বাতাসে। আমি সব কান্না, সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাব, তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধান শীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে। আমি এক সোনামুখী ধান শীষ পূর্ণ প্রাণ যাব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আর আপনার জন্য শুভকামনা। শুভকামনা আপনার জন্য এবং জিটিভির সমস্ত কলাকুশলী যারা আছেন, এই দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কবি, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক রেজাউদ্দিন ইসরায়েলের সঙ্গে। জানছিলাম তার ব্যক্তিজীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব। এই অনুষ্ঠানে প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।